প্রিয় এসএসসি শিক্ষার্থী, আমাদের যে অধ্যায়ভিত্তিক চ্যাপ্টার সাজেশনের প্রোগ্রামটি চলছে তার থেকে আজকে আমরা আলোচনা করব নবম অধ্যায় দৃঢ়তা ও চলন, যেটি আমাদের মোটামুটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে আজকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আমরা আলোচনা করব, সাথে কিছু ব্যাখ্যা থাকবে এবং সৃজনশীল প্রশ্ন কীভাবে আমরা সলভ করব সেটা নিয়েও আমাদের আজকে আলোচনার বিষয় থাকছে। তো আমরা সরাসরি আমাদের লেকচারে চলে যাচ্ছি। প্রথমে আমরা যদি চ্যাপ্টার থেকে শুরু করি, দৃঢ়তা ও চলন হচ্ছে আমাদের মোটামুটি এসএসসি লেভেলের হচ্ছে খুবই মিনিমাল একটা আলোচনা এখানে করা হয়েছে, কারণ এটা হচ্ছে খুব বিস্তৃত একটা চ্যাপ্টার। যদি জানতে হয় আমাদের অনেক বেশি কিছু জানতে হবে, যেটা হয়তো আমরা হচ্ছে গিয়ে ইন্টার লেভেলে গিয়ে একটু হায়ার লেভেলে জানবো। কারণ এটা এমন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে মেডিকেলে আমাদের প্রথম বর্ষ, যেটা আমরা হচ্ছে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে শুধু এই চ্যাপ্টারটা নিয়েই আমরা হচ্ছে গিয়ে পড়াশোনা করি অনেক বিস্তারিতভাবে, যেটা আমাদের হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের এই এসএসসি লেভেলে আমরা মোটামুটি মিনিমাল যেটা নলেজ বই, শুধু আমরা পরিচিত হব, আমরা হয়তো টার্মগুলো শিখবো, বোনসের নামগুলো শিখবো। এটা মানে মিনিমাল একটা আলোচনা মানে আমাদের আজকে হবে, বা যেটা আমাদের এসএসসি লেভেলের জন্য গুরুত্বপূর্ণ, যেখান থেকে হয়তো এটা নিয়ে আমাদের জানতে হলে ডিপলি অনেক কিছু জানা যায়, কিন্তু আমরা মোটামুটি যেটুকু জানলে আমাদের পরীক্ষার জন্য উপযুক্ত ওটুকু নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমে হচ্ছে এটা তো আমাদের হচ্ছে প্রথমে একটা শিরোনামের পেজ, এখান থেকে তেমন কিছু আমাদের আলোচনা করার নেই। প্রথমে আমরা এই চ্যাপ্টার যেটা হচ্ছে আমাদের মানব কঙ্কাল বা হচ্ছে আমরা হিউম্যান স্কেলেটাল সম্পর্কে হচ্ছে আলোচনা করব। কঙ্কাল জিনিসটা আসলে কি সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে। আমাদের এই মানব দেহটা হচ্ছে গিয়ে মোটামুটি 206টা বোনসের সমন্বয়ে গঠিত একটা কাঠামো, যে কাঠামোটার হচ্ছে মানে আচ্ছাদিত করে রাখে হচ্ছে আমাদের পেশি, টেন্ডন, লিগামেন্ট, অনেক কিছু দিয়ে। আমরা হচ্ছে এই অধ্যায়ে মেইন কিছু টপিক হচ্ছে আমাদেরকে জানতেই হবে। তার মধ্যে হচ্ছে আমাদের যে মানব দেহে যে আমাদের হাড় বা অস্থি রয়েছে, সেই অস্থিগুলোর নামগুলো জানতে হবে, যেটা আমাদের জন্য হচ্ছে অবজেক্টিভ বা হচ্ছে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের হচ্ছে মানে মানব কঙ্কালের গুরুত্ব কী, তারপর হচ্ছে মানব কঙ্কাল হচ্ছে আমরা কি দিয়ে হচ্ছে গঠিত বা এটা আচ্ছাদন করেছে, পেশির গুরুত্বটা কি, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে হচ্ছে অস্থি আর তরুণাস্থি, যেটা হচ্ছে আমাদের খুব 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 গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সৃজনশীল অবশ্যই ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন আমরা জানবো টেন্ডন আর লিগামেন্ট। আর হচ্ছে আমাদের এই চ্যাপ্টার লাস্টে থাকবে হচ্ছে আমাদের অস্থি সংগঠিত কিছু হচ্ছে রোগ, যেটা হচ্ছে অস্টিওপোরোসিস এবং আর্থ্রাইটিস সম্পর্কে আমরা হচ্ছে গিয়ে জানবো। এখন মানব কঙ্কাল আমাদের সাধারণত আমরা জানি যে হচ্ছে আমাদের মানব দেহ 206টি হাড় নিয়ে গঠিত। এই মানব কঙ্কালকে আমরা দুই ভাগে মোটামুটি ভাগ করতে পারি, একটা হচ্ছে বহিঃকঙ্কাল, একটা হচ্ছে অন্তঃকঙ্কাল। এখন বহিঃকঙ্কাল হচ্ছে যেটা আমরা হচ্ছে বাইরে থেকে দেখতে পাই, যেমন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে চোখ, নাক বা নখ, যেটা আমরা বলতে পারি। আর অন্তঃকঙ্কাল হচ্ছে যেটা আমাদের হচ্ছে দেহের ভেতরে থাকে, যেটা আমরা হচ্ছে গিয়ে বাইরে থেকে দেখা যায় না, যেটা আমরা অস্থি বলে থাকি। আমাদের অস্থির সংখ্যা 206টার মধ্যে 206টার নাম হচ্ছে আমরা তো এভাবে মুখস্থ হয়তো এখনই রাখতে পারবো না, কিন্তু আমাদেরকে জানতে হবে মোটামুটি মেইন যে হাড়ের নামগুলো বা অস্থির নামগুলো রয়েছে, যেগুলো ছবি দেখে বা আমাদের অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। প্রথমে আমরা যদি এখান থেকে ছবি হচ্ছে গিয়ে দেখতে যাই, আমাদের 206টা হচ্ছে গিয়ে হাড় রয়েছে। ভাই এই আমাদের মানব দেহে হচ্ছে মোট 206টি হচ্ছে গিয়ে অস্থি বা পূর্ণবয়স্ক মানুষের থাকে। এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের কি কি অস্থি সম্পর্কে আমরা জানবো। প্রথমে হচ্ছে আমাদের করটি, যেটা আমাদের হচ্ছে মাথার স্কাল বলে থাকি বা মাথার খুলি বলে থাকি। এর মধ্যে আমাদের কয়টা হাড়, যেটা আমরা করটিকা বলে থাকি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে করটিকা। করটিকা আমাদের চোখের নিচে যে এই পার্টটা থাকবে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ম্যাক্সিলা, আর আমাদের যেটা আমরা চোয়াল বলি সেটাকে আমরা বলি হচ্ছে ম্যান্ডিবল। এই পর্যায়ে আমাদেরকে এতটুকু হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে, ম্যান্ডিবল কোনটা, ম্যাক্সিলা কোনটা। করটির মধ্যেও আমাদের হচ্ছে গিয়ে বোনস রয়েছে 4 প্রকার, সেটা হচ্ছে আমাদের এখন এই লেভেলে জানার দরকার নেই। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের হচ্ছে যেটা আমাদের হচ্ছে গিয়ে বক্ষ আমরা বলে থাকি, বক্ষপিঞ্জর যেটা আমরা এখানে দেখতে খাঁচার মতো যেটা আমাদের হচ্ছে গিয়ে আবদ্ধ থাকে, এটাকে আমরা বলি হচ্ছে পরশুকা বা হচ্ছে রিবস। এটা হচ্ছে গিয়ে আমাদের জানতে হবে পরশুকা বা রিবস। আর এই যে পার্টটা এটাকে বলা হয় হচ্ছে গিয়ে স্টারনাম থেকে আমাদের মোটামুটি পরশুকার সংখ্যা হচ্ছে 12 জোড়া, দুই পাশে হচ্ছে আমরা মোটামুটি 24টা হচ্ছে গিয়ে পরশুকা দিয়ে হচ্ছে আমাদের এই বক্ষপিঞ্জরটা হচ্ছে আবদ্ধ থাকে। বক্ষপিঞ্জরের ভেতরে আমাদের হচ্ছে গিয়ে হার্ট থাকে বা লাংস হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে আচ্ছাদিত করা থাকে। দ্বিতীয়ত আসবে হচ্ছে আমাদের এই যে হাতের পাটটুকু, হাত বা হচ্ছে গলা থেকে যে আমাদের থাকে, আমাদের গলায় আমরা এখানে যে হাতটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ক্ল্যাভিকল বা হচ্ছে আমাদের বিউটি বোন বা কলার বোনও হচ্ছে বলা হয়ে থাকে। এরপর থেকে আমাদের হচ্ছে যে পরশুকাগুলো শুরু হয়ে থাকে। সামনের এই পার্টটাকে আমরা বলি হচ্ছে ক্ল্যাভিকল, আর পিছনে হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্টের এই পার্টটাকে বলা হয় হচ্ছে গিয়ে আমাদের স্ক্যাপুলা। একটু জিনিস আমাদের মাথায় হচ্ছে থাকতে হবে। আর আমাদের যে মেরুদণ্ডের পার্টটুকু আমরা বলি, আমাদের যে ঘাড় থেকে শুরু হয় একদম হচ্ছে আমাদের মানে ঘাড়ের থেকে একদম হচ্ছে কোমর পর্যন্ত, যেটা আমরা বলি আমাদের হচ্ছে 33টা হচ্ছে কশেরুকা দিয়ে হচ্ছে আমাদের মেরুদণ্ডটা গঠিত, যেটা হচ্ছে পূর্ণবয়স্ক হয়ে গেলে আমাদের হচ্ছে 26টায় রূপান্তরিত হয়। এটা আমাদের হচ্ছে মুখস্থ রাখতে হবে বা মাথায় হচ্ছে গিয়ে থাকতে হবে।
আর দ্বিতীয়ত আসবে হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে স্ক্যাপুলা আর ক্লাভিকলের যে পার্টটা, এই ক্লাভিকলের শেপটা হচ্ছে অনেকটা এরকম কলার বোনের মতো। আর হাতের এইবার আসবে আমাদের হচ্ছে গিয়ে হাতে হচ্ছে আমাদের প্রথমে এই পার্টটা আমাদের যে আর্মের পার্টটুকু বলা হয়, আর্মের পার্টটুকু প্রথমে আমরা বলি হচ্ছে হিউমেরাস, যেটা হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্ট গঠন করে হচ্ছে হিউমেরাস। আর আমাদের হাতের যে এই পার্টটাকে দুইটা বোনস থাকে, দুইটা বোনসের মধ্যে একটা হচ্ছে রেডিয়াস, একটা হচ্ছে গিয়ে আলনা, যে কবজি যে আমরা হচ্ছে মুভ করতে পারি। এখানে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কার্পাল বোনস থাকে, এখানে থাকবে হচ্ছে আমাদের হচ্ছে মেটাকার্পাল। আর আমাদের এই আঙুলের বোনসগুলোকে আমরা বলি হচ্ছে ফ্যালাঞ্জেস। এটুকু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, দুই হাতেই সেম বোনস থাকে, যে হিউমেরাস, রেডিয়াস, আলনা। হাতের এই তিনটা বোনসের নাম অবশ্যই মাথায় রাখতে হবে, অবশ্যই ডিটেলস আমাদের জানার দরকার নেই, কিন্তু বোনসের নামগুলো আমাদের হচ্ছে মুখস্থ থাকতে হবে। এই পার্টটাকে আমরা বলি হচ্ছে শ্রোণী চক্র বা শ্রোণী দেহ, যেটাকে আমরা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে হিপ এরিয়া বলে থাকি, হিপ বোন। হিপ বোনে আমাদের এখানে তিনটা বোনস থাকে, যে আমাদের এখানে তিনটা বোনস থাকে, একটা হচ্ছে ইলিয়াম, ইস্টিয়াম আর হচ্ছে গিয়ে পিউবিস। এর চেয়ে ডিটেলস এখানে জানার দরকার নেই। আর আমাদের দেহের সবচেয়ে বড় বোনস হচ্ছে গিয়ে এটা, যেটা আমরা থাইয়ের বোনস বলে থাকি, এটা হচ্ছে গিয়ে ফিমার। ফিমার হচ্ছে আমাদের বডির সবচেয়ে বড় একটা বোনসের মধ্যে সবচেয়ে বড় বোনস। এই ফিমার দিয়ে মানে ফিমারের গুরুত্ব অনেক, যেটা দিয়ে আমরা মানুষের বয়স নির্ধারণ করতে পারি, ছেলে মেয়ে এরকম আলাদা অনেক সময় করা যায়, বা হচ্ছে এজ নির্ধারণ করা যায়, সেক্স নির্ধারণ করা যায়। তো ফিমারটা হচ্ছে মনে অবশ্যই রাখতে হবে, সবচেয়ে বড় বোনস হচ্ছে গিয়ে আমাদের ফিমার। ফিমারের পরে আসবে আমাদের হচ্ছে গিয়ে এখানে যেটা আমরা হচ্ছে নি জয়েন্ট বা হচ্ছে হাঁটু বলে থাকি। এখান থেকে দুইটা বোনস হচ্ছে আমাদের জয়েন্ট হয় ফিমারের নিচে, মানে আমাদের যেটা আমরা পা বলে থাকি বা হচ্ছে লেগ, থাইয়ের পরে যে লেগটা থাকে এখানে হচ্ছে দুইটা বোনস থাকে, একটা হচ্ছে টিবিয়া, একটা হচ্ছে ফিবুলা। টিবিয়া ফিবুলা থেকে নিচ থেকে আসবে, উপর থেকে ফিমারের হচ্ছে জয়েন্টটাই থাকে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে আমাদের হাঁটু বা নি জয়েন্ট। এখানে একটা বোনস থাকে হচ্ছে প্যাটেলা, যেটা আমাদের এখন খুব একটা জানার দরকার নেই। তারপরে আসবে হচ্ছে আমাদের এই যে গোড়ালির যে পার্টটা থাকে, গোড়ালিতে হাতের এখানে বোনস ছিল হচ্ছে গিয়ে আমাদের কার্পাল, কবজিতে বোনস থাকে আমাদের এখানে কার্পাল। আর পায়ে যেখানে আমরা যেটা মেয়েদের বলা হয় যে নুপুর পরি যেখানে, সেখানে বলাটা টার্সাল, টার্সাল। তারপরে হাতের এখানে ছিল মেটাকার্পাল, পায়েরও আমাদের যে বোনসটাকে বলা হচ্ছে মেটাটার্সাল। আর এই আঙুলের বোনসগুলোকে যেরকম ফ্যালাঞ্জেস বলা হয় হাতেরটা, পায়েরটাকেও ফ্যালাঞ্জেস সেম, এখানে কোনো ডিফারেন্স নেই। এই কয়েকটা বোনসের নাম হচ্ছে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, বোনসের নামগুলো এখানে মনে রাখতে হবে, যেটা ইম্পর্টেন্ট। তারপরে এরটুকু মোটামুটি আমাদের মানব দেহ কঙ্কাল থেকে মোটামুটি মুখস্থ করার মতো। বহিঃকঙ্কাল আর অন্তঃকঙ্কাল এইটা ডিফারেন্সটা জানতে হবে, যে আর উদাহরণগুলো, যে নখ, চুল কিংবা হচ্ছে লোম হচ্ছে বহিঃকঙ্কালের অন্তর্ভুক্ত। আর হচ্ছে অন্তঃকঙ্কাল, যেটা আমরা অলরেডি বললাম যে মানব দেহের ভেতরে যা থাকে, যেটা আমরা দেখতে পাই না, সেটাই হচ্ছে আমাদের অন্তঃকঙ্কালের পার্ট। এখন আমরা জানবো যে দৃঢ়তার প্রধানে হচ্ছে কঙ্কালের ভূমিকা। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার বা ক্ষয়ে হচ্ছে গিয়ে আসে, যে হচ্ছে কঙ্কাল বা মানব কঙ্কালের যে ভূমিকাটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্রথম বা প্রধান হচ্ছে যেটা, যে আমাদের হচ্ছে দেহের আকার প্রধান বা দৃঢ়তার প্রধান করে হচ্ছে গিয়ে আমাদের মানব কঙ্কাল বা হিউম্যান স্কেলেটাল, যেটাকে আমরা বলি। কঙ্কালের মানে ইংলিশটা হচ্ছে স্কেলেটাল, যেটা হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে। অনেক সময় হচ্ছে কঙ্কাল না বলে স্কেলেটাল বিভিন্ন জায়গায় লেখা দেখবা, বা হচ্ছে বলার সময় শুনতে পাবো যে স্কেলেটাল, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমাদের দেহের আকার গঠন করা এবং দৃঢ়তা প্রদান করা। এই পয়েন্টগুলো হচ্ছে গিয়ে মনে রাখতে হবে, যে যে দেহ কাঠামো গঠন করা, আকার প্রধান, নির্দিষ্ট আকার ও কাঠামো গঠন করা হচ্ছে আমাদের মানব কঙ্কালের প্রধান প্রধান কাজ। রক্ষণাবেক্ষণ ও ভার বহন, আমাদের যেরকম বললাম যে মানব কঙ্কাল হচ্ছে গিয়ে বাইরের পার্ট, ভেতরে হচ্ছে আমরা যেটা হচ্ছে অঙ্গগুলো, যেটা হচ্ছে আমরা লাং, হার্ট, যে লিভার, কিডনি, এই পার্টগুলো হচ্ছে আমাদের হচ্ছে সফট পার্ট, যেটাকে আমরা ভিসেরা বা ইয়া বলে থাকি, অঙ্গ বলে থাকি। এই পার্টগুলোকে উপরে আচ্ছাদন দিয়ে রাখে হচ্ছে আমাদের মানব কঙ্কাল, যাতে হচ্ছে এগুলো কোনো আঘাতপ্রাপ্ত না হয়। তো মানব কঙ্কালে আরেকটা অন্যতম কাজ হচ্ছে এই রক্ষণাবেক্ষণ বা ভার বহন করা। আমরা যে বডির যে ভারটা ফুললি হচ্ছে বহন করে হচ্ছে আমাদের এই কঙ্কাল বা হচ্ছে অস্থিগুলো। দ্বিতীয়ত হচ্ছে নড়াচড়া বা হচ্ছে চলাচল, যে আমরা হাত পা চলাচল করতে পারি, সব কিছু হচ্ছে মানব কঙ্কাল জানে। মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয় আমাদের অস্থি মজ্জা থেকে। অস্থি মজ্জা হচ্ছে যে আমাদের মানে অস্থি বলতে তো আমরা বোনসগুলো বলি, এটা মজ্জা থেকেই হচ্ছে লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয়। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বোন মেরো বলে থাকি। যেমন অনেকে ব্লাড ক্যান্সার হলে যে বোন মেরো ট্রান্সফার হচ্ছে করতে বলা হয়, এটাই হচ্ছে আমাদের অস্থি মজ্জার প্রধান একটা কাজ, হচ্ছে লোহিত রক্ত কণিকা উৎপাদন করা। দ্বিতীয় হচ্ছে খনিজ লবণ সঞ্চয় করা, যেটাকে আমরা বলি বোন ডেন্সিটি বা হচ্ছে হাড়ের ঘনত্ব কমে যায়, যে ক্যালসিয়াম, ভিটামিন ডি। যে অনেক সময় শোনা যায় যে হচ্ছে এটা একটা কমন রোগ, যে হচ্ছে 40 ঊর্ধ্ব বয়সে মা বাবা সবাইকে শোনা যায় যে হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, গোড়ালিতে ব্যথা, কারণ তখন হচ্ছে বোনসের ঘনত্ব বা অস্থির ঘনত্ব কমতে থাকে বা ডেন্সিটি কমতে থাকে, তখন হচ্ছে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর অভাব হয়। কারণ হাড়ই হচ্ছে ক্যালসিয়াম সঞ্চয় করা, ভিটামিন ডি গুলো সঞ্চয় করা, এটা প্রধান একটা কাজ হচ্ছে আমাদের হচ্ছে খনিজ লবণ সঞ্চয় করা।
এখন আমরা চলে যাবো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অস্থি আর তরুণাস্থি হচ্ছে কি। এখানে একটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে, অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ, আর তরুণাস্থি হচ্ছে যোজক কলার হচ্ছে ভিন্ন রূপ। অস্থি আর তরুণাস্থি ফুল আমাদের মুখস্থ রাখতে হবে। এখান থেকে গ ঘয়ে সবই হচ্ছে গিয়ে আসে, পার্থক্য আসবে বা হচ্ছে গিয়ে বলে মানে উদ্দীপক থেকে বলে দিতে পারে যে এটা হচ্ছে কি ইন্ডিকেট করছে, অস্থি ইন্ডিকেট করছে, এরকমভাবে যে উদ্দীপকের এই অংশটা কোন পার্টকে বোঝানো হচ্ছে। অস্থি তরুণাস্থি খুবই ইম্পর্টেন্ট, পার্থক্য তো অবশ্যই আসতে পারে অস্থি কি আর তরুণাস্থি কি। এখন এক কথায় বলতে গেলে অস্থি হচ্ছে আমাদের বডির হচ্ছে গিয়ে শক্ত পার্ট, যেটা হচ্ছে গিয়ে আমরা হাড় বলে থাকি, আর তরুণাস্থি হচ্ছে আমাদের বডির হচ্ছে নরম বা হচ্ছে তন্তুময় যে পার্টটা থাকে, ইলাস্টিক যে অংশটা থাকে, যেটা হচ্ছে অস্থির শেষে অস্থির প্রান্তে থাকে বা দুই অস্থির মাঝে থাকে, যাতে হচ্ছে দুই মানে অস্থির সংঘর্ষ না হয় বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি যেটা না হয়। মানে তরুণাস্থি হচ্ছে খুব কোমল একটা অংশ আর অস্থি হচ্ছে শক্ত একটা অংশ। এখন অস্থি তো আমরা বুঝতে পারলাম যে আমাদের যে হাড়গুলো ফুল বডিতে যত হচ্ছে হাড় সেটা হচ্ছে আমাদের অস্থি, আর তরুণাস্থি হচ্ছে বডির নির্দিষ্ট কিছু অংশ থাকে, যেরকম হচ্ছে কানের পিনা, যেরকম এই যে কানের যে সফট পার্টটা আমরা দেখে থাকি, এটাকে হচ্ছে বলা হয় তরুণাস্থি বা এখানে তরুণাস্থি। নাকের যে এখানে হচ্ছে আমরা যদি প্রেস করি বুঝতে পারি যে জায়গাটা হচ্ছে সফট, এই সফট জায়গাগুলো হচ্ছে আমাদের তরুণাস্থি দিয়ে হচ্ছে গঠিত। তো তরুণাস্থি হচ্ছে আমাদের নরম তন্তুময় অংশ। এখন অস্থির যে হচ্ছে পার্টগুলো থাকে হচ্ছে আমাদের কি হলো এখানে, আমাদের এখন অস্থির গঠন সম্পর্কে জানতে হবে বা অস্থির ডিটেলসটা হচ্ছে জানতে হবে। অস্থির প্রত্যেকটা লাইনই আমাদের ইম্পর্টেন্ট, পুরো প্রত্যেকটা লাইনই আমাদের হচ্ছে মনে রাখতে হবে। এখানে মোস্টলি মনে রাখতে হবে যে অস্থিতে প্রায় 40 থেকে 50% হচ্ছে পানি থাকে, এবং জীবিত অস্থিকোষ হচ্ছে 40% হচ্ছে জৈব এবং 60% হচ্ছে অজৈব পদার্থ নিয়ে হচ্ছে গঠিত। এবং অস্থিতে হচ্ছে তোমার ভিটামিন ডি সংশ্লেষণ করে। এছাড়া সূর্যালোকের উপস্থিতিতে সংস্পর্শে আসা উচিত। সারা দেহে হচ্ছে আবৃতকারী পোশাক পরিবহনকারী তারা হচ্ছে ভিটামিন ডি এর হচ্ছে ঘাটতির সম্ভাবনা বেশি থাকে, কিন্তু মেনলি হচ্ছে অস্থির যে গঠনটা বা হচ্ছে বিভিন্ন ধরনের রোগ হয়, যে অস্থির মধ্যে ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এই যে যৌগগুলো থাকে, এইগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভের জন্য অবশ্যই মনে রাখতে হবে, আর ফুল প্যারাটা হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে আমাদের সৃজনশীলের জন্য। এখন হচ্ছে আসবে আমাদের তরুণাস্থি। তরুণাস্থি হচ্ছে অপেক্ষাকৃত নরম এবং স্থিতিস্থাপক, এটি যোজক কলার ভিন্ন রূপ, যেটা আমাদের অস্থিতে ছিল যোজক কলার রূপান্তরিত রূপ, আর এটা হচ্ছে যোজক কলার ভিন্ন রূপ। কারণ অস্থি তরুণাস্থির হচ্ছে গিয়ে পার্থক্যটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, 2-এ আসে 3-এ আসে, মানে এটা হচ্ছে প্রায় কোশ্চেনে হচ্ছে দেখা যায় যে অস্থি তরুণাস্থির পার্থক্যটা। প্রথম এবং প্রধান পার্থক্য হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ আর হচ্ছে ভিন্ন রূপ, এটা আমাদের প্রথমেই বলতে হবে। আর এই কোষগুলো হচ্ছে জোড়ায় জোড়ায় খুব ঘনভাবে স্থিতিস্থাপক মাতৃকাতে বিস্তৃত থাকে। আর অস্থি কোষগুলো কন্ড্রিন নামক, এই কন্ড্রিন কি, এটা হচ্ছে গিয়ে কয়ে হচ্ছে গিয়ে আসে যে এক ধরনের শক্ত ঈষৎ স্বচ্ছ এবং রাসায়নিক বস্তু বের হয়। মাতৃকা হচ্ছে হালকা নীল বর্ণের, একটু মনে রাখতে হবে। আর এর ভিতরে হচ্ছে কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রোসাইট নামক কোষ থাকে। আর অস্থিতে তোমার হচ্ছে অস্টিওক্লাস্ট এবং অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট এই 3 ধরনের কোষ হচ্ছে গিয়ে অস্থিতে হচ্ছে থাকে। আর তরুণাস্থিতে হচ্ছে কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট এই 2 ধরনের কোষ থাকে। এটা আরেকটা প্রধান পার্থক্য আমাদের হচ্ছে অস্থি আর তরুণাস্থির মধ্যে। এছাড়া হচ্ছে অস্থির একটা আবরণী হচ্ছে আবরণ পর্দা থাকে, পরিবেষ্টিত থাকে, একে হচ্ছে পেরিকন্ড্রিয়াম বলে তরুণাস্থি। এটাও হচ্ছে কয়ের জন্য ইম্পর্টেন্ট যে পেরিকন্ড্রিয়াম কাকে বলে। এখানে আর তেমন কিছু হচ্ছে গিয়ে, আর এখানে হচ্ছে কানে যে মানে উদাহরণগুলো মনে রাখতে হবে অবজেক্টিভের জন্য, যে কানের পিনার তরুণাস্থি বা তরুণাস্থিকে দেখতে সাদা নীলাভ চকচকে হচ্ছে পাওয়া যায়, বা তো যে অস্থির সংযোগস্থলেও হচ্ছে তরুণাস্থি পাওয়া যায়। এগুলো হচ্ছে উদাহরণের জন্য হচ্ছে মানে অবজেক্টিভের জন্য উদাহরণগুলো একটু মাথায় রাখতে হবে। এখন হচ্ছে আমাদের অস্থির সন্ধি কি। অস্থির সন্ধি হচ্ছে 2 বা ততোধিক অস্থি যখন হচ্ছে একসাথে মিলিত হয়, মানে 2 বা ততোধিক অস্থির সংযোগস্থলকে হচ্ছে অস্থির সন্ধি বলে। 2-এর অধিকও থাকতে পারে বা হচ্ছে গিয়ে 2টিও থাকতে পারে। অস্থির সন্ধি কাকে বলে, এটা হচ্ছে গিয়ে কয়ের জন্য আমাদের ইম্পর্টেন্ট। অস্থির সন্ধি কাকে বলে, 2 বা ততোধিক অস্থির সংযোগস্থলকে হচ্ছে অস্থির সন্ধি বলে। এরপরে হচ্ছে গিয়ে অস্থি সন্ধিগুলো কিভাবে হচ্ছে আটকানো থাকে। এখন একটা অস্থি সন্ধি হচ্ছে একটা প্রকারভেদের মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে সাইনোভিয়াল অস্থি সন্ধি। সাইনোভিয়াল অস্থি সন্ধি হচ্ছে যেখানে সাইনোভিয়াল রস বা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেটাকে বলা হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি। সাইনোভিয়াল অস্থি সন্ধি আবার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে জটিল। এই কাকে বলাটা আমাদের হচ্ছে মনে রাখতে হবে, যে হচ্ছে যখন হচ্ছে 2টি মাত্র অস্থির বহির্ভাগ এসে মিলিত হয়, এই চিত্রটা মনে রাখতে হবে সাইনোভিয়াল, কারণ এটা হচ্ছে আমাদের গয়ের জন্য বা ঘয়ের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট চিত্র সহ, চিত্র মাস্ট এখানে হচ্ছে মনে রাখতেই হবে।
যে এই চিত্রটা হচ্ছে বহির্বিভাগ, যে কি থাকে, বাইরে হচ্ছে দৃঢ় অস্থি থাকে, ভেতরে হচ্ছে আমাদের স্পঞ্জি বা হচ্ছে গিয়ে ফাঁপা যে পার্টটা থাকে হচ্ছে ভেতরে। এখন সাইনোভিয়াল অস্থি সন্ধি যখন হচ্ছে কি দুইটা অস্থি সন্ধির বহির্বিভাগ মিলিত হবে সেটাকে আমরা বলি হচ্ছে সরল সাইনোভিয়াল অস্থি সন্ধি। আর যখন দুইয়ের অধিক মিলিত হবে সেটাকে আমরা বলি জটিল সাইনোভিয়াল অস্থি সন্ধি। এই দুইটা সংজ্ঞাই হচ্ছে গিয়ে আমাদের মনে রাখতে হবে। দুইয়ের অধিক যখন মিলিত হয় একটা হচ্ছে গিয়ে সরল সাইনোভিয়াল অস্থি সন্ধি আর একটা হচ্ছে জটিল সাইনোভিয়াল অস্থি সন্ধি। এর জন্য দুইটাই ইম্পর্টেন্ট। এখন সাইনোভিয়াল অস্থি সন্ধির মধ্যে আমাদের কি কি পার্ট থাকবে? একটা হচ্ছে তরুণাস্থি আবৃত অস্থিপ্রান্ত সাইনোভিয়াল রস বা সাইনোভিয়াল ফ্লুইড, যেটা হচ্ছে গিয়ে আমরা বললাম যে সাইনোভিয়াল রস বা ফ্লুইড আছে বলে এটাকে হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি বলা হয়। আর সাইনোভিয়াল অস্থিসন্ধির গঠনটা হচ্ছে কি থাকে? সর্বপ্রথম এই যে আমাদের বাইরে যে পার্টটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি হচ্ছে দৃঢ় অস্থি বা হচ্ছে অস্থির যে শক্ত অংশটা থাকে এটাকে বলি হচ্ছে দৃঢ় অস্থি বা হচ্ছে আমরা ইংলিশে বলেছে কম্প্যাক্ট বোন যেটাকে হচ্ছে আমরা বলি। আর ভিতরে এই যে এই পার্টটুকু যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হচ্ছে তন্তুময় যে হচ্ছে পার্টটা থাকে বা স্পঞ্জি যে হচ্ছে পার্টটা থাকে এটা দৃঢ় না, এটা হচ্ছে ফাঁপা টাইপের থাকে বা নরম, বা যে ফাঁপা আর নেটের মধ্যে যে পার্থক্যটা আমরা করতে পারি এই স্পঞ্জি অস্থি দিয়ে আমরা সেটা বুঝতে পারবো। আর এখানে হচ্ছে যে লিগামেন্ট দিয়ে সেমভাবে দুইটা বোনস হচ্ছে এখানে লাগানো থাকবে। এটা হচ্ছে আরেকটা অস্থির হচ্ছে গিয়ে দৃঢ় পার্ট বা কম্প্যাক্ট বোন, আর ভিতরে হচ্ছে স্পঞ্জি পার্টটা বা স্পঞ্জি অস্থিটা হচ্ছে গিয়ে এখানে থাকে। এটা হচ্ছে আমাদের সাইনোভিয়াল গহ্বর যেটাকে আমরা বলি হচ্ছে থাকবে তন্তুময় ঝিল্লি দিয়ে এটা হচ্ছে আবৃত হচ্ছে গিয়ে থাকবে। আর মাঝে হচ্ছে আমাদের সাইনোভিয়াল হচ্ছে রস বা ফ্লুইডটা হচ্ছে থাকবে। এর গঠনটাও পারতে হবে, চিত্রটাও আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। আর এখানে হচ্ছে দুইটা অস্থিকে যে হচ্ছে গিয়ে আমার জয়েন্ট লাগবে, মানে জয়েন্ট করা থাকবে, এটার জন্য দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে লিগামেন্ট, এবং আমরা দুইটা মানে টার্ম প্রথমেই বলেছি যে টেন্ডন এবং লিগামেন্ট সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানবো। লিগামেন্ট হচ্ছে আমরা সবাই মাথায় রাখতে হবে যখন হচ্ছে বোন টু বোন, মানে আমাদের এটা সহজভাবে মনে রাখতে পারি, যখন হচ্ছে অস্থি অস্থি বা বোনস বোনস তখন হচ্ছে লিগামেন্ট, মানে বিএলবি এভাবে হচ্ছে আমরা মনে রাখতে পারি যে যখন বোন টু বোন হচ্ছে গিয়ে কানেক্টেড থাকে, একটা অস্থির সাথে যখন একটা অস্থি মিলিত থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে লিগামেন্ট দিয়ে হচ্ছে যুক্ত থাকে। আর যখন অস্থির সাথে পেশি হচ্ছে যুক্ত থাকে, কারণ আমাদের হচ্ছে অস্থিগুলোতে হচ্ছে পেশি দিয়ে হচ্ছে আচ্ছাদিত থাকে, কারণ আমরা তার অস্থি সরাসরি দেখতে পাই না, পেশি দিয়ে আবরণ দেওয়া থাকে বলেই তো হচ্ছে দেখা যায় না, বা পেশি হচ্ছে আমাদের অস্থিগুলোকে হচ্ছে আবরণ দেয় বা চলাচল বা নাড়াচাড়া হচ্ছে সহায়তা করে। যখন হচ্ছে পেশি আর বোনস হচ্ছে গিয়ে জয়েন্ট থাকবে সেটাকে, বা মাসেল জয়েন্ট থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে কি টেন্ডন। মানে হচ্ছে যখন হচ্ছে বোন আর হচ্ছে মাসেল, মানে মাসেল আর হচ্ছে অস্থি যখন থাকবে সেটাকে বলি হচ্ছে কি আমরা টেন্ডন, মানে বিটিএম বা বিএলবি দিয়ে আমরা হচ্ছে মনে রাখতে পারি যে লিগামেন্ট টু লিগামেন্ট, বোন টু বোনস হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে লিগামেন্ট, আর হচ্ছে বোনস আর মাসেলে হচ্ছে আমাদের হচ্ছে টেন্ডন দিয়ে যুক্ত থাকে। এটা হচ্ছে টেন্ডন আর লিগামেন্টের হচ্ছে কমন আর প্রধান পার্থক্য, মানে বোঝার জন্য। যেহেতু আমাদের এখানে সাইনোভিয়াল অস্থি সন্ধি হচ্ছে কি আমাদের বোনস হচ্ছে জয়েন্ট থাকবে বা অস্থি জয়েন্ট থাকবে, তার মানে এখানে আমাদের হচ্ছে লিগামেন্ট দিয়ে সংযুক্ত থাকবে। অস্থি সন্ধিকে দৃঢ়ভাবে হচ্ছে আটকে রাখার জন্য হচ্ছে অস্থি বন্ধনী বা হচ্ছে লিগামেন্ট বেষ্টিত আবরণী বা ক্যাপসুল হচ্ছে গিয়ে থাকে। এখন অস্থি কয়েক ধরনের, এই কয়েক ধরনের এটা হচ্ছে আমাদের মানে সৃজনশীলের থেকেও অবজেক্টিভে খুব বেশি ইম্পর্টেন্ট, যে কোন মানে আমাদের উদাহরণ দিয়ে বলে দিবে যে কোন মানে অস্থি সন্ধির উদাহরণ কোনটা বা এটা কোন অস্থি সন্ধির উদাহরণ, এরকমভাবে বলে দিবে। প্রথমে হচ্ছে এখানে আমরা হচ্ছে কয়েক প্রকার 4-5 রকমের সম্পর্কে জানতে পারবো। নিশ্চল অস্থি সন্ধি, ঈষৎ সচল অস্থি সন্ধি, পূর্ণ সচল। নিশ্চল মানে যেটা আমরা হচ্ছে একদমই মুভ করতে পারছি, যেটা হচ্ছে আমাদের করটি বা হচ্ছে মাথার যে হচ্ছে বোনসগুলো যেটা আমরা একদমই নড়াচড়া করাতে পারি না, সেটা হচ্ছে আমাদের নিশ্চল বা হচ্ছে মানে একদম এটা হচ্ছে স্ট্রিক্ট, মানে নড়াচড়া আমাদের পসিবল না। ঈষৎ সচল মানে হচ্ছে যেটাকে আমরা অল্প মানে একটু একটু বাঁকাতে পারি, একটু একটু মুভ করতে পারি, যেরকম আমাদের মেরুদণ্ডের হচ্ছে বোনসগুলো, মানে আমরা মেরুদণ্ডটা হচ্ছে জাস্ট একদিকে মুভ করতে পারি, যেটা হচ্ছে হালকা এক সাইডে বাঁকাতে পারি বা এরকম। আর পূর্ণ সচল যেগুলো হচ্ছে আমাদের হাত বা কবজি বা হচ্ছে যেটা আমরা যেটা আমাদের হচ্ছে কাঁধে যেটা ফুল হচ্ছে আমরা মুভ করতে পারছি, বা কবজি যেটা হচ্ছে চারদিকে হচ্ছে আমরা মুভ করতে পারি, এগুলোকে বলা হয় হচ্ছে পূর্ণ সচল হচ্ছে অস্থি সন্ধি। উদাহরণগুলো হচ্ছে আমাদের মাস্ট মনে রাখতে হবে, যেমন হচ্ছে নিশ্চল অস্থি সন্ধি হচ্ছে করটিকার অস্থি সন্ধি, মাস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এমসিকিউর জন্য উদাহরণগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মুখস্থ অবশ্যই রাখতে হবে। ঈষৎ সচল হচ্ছে গিয়ে আমাদের মেরুদণ্ডের অস্থি সন্ধি, যেটা হচ্ছে সামনের পেছনে আমরা অল্প হচ্ছে গিয়ে বাঁকাতে পারি। আর পূর্ণ সচল অস্থি সন্ধি যেটা হচ্ছে যে কোটর বল ও কোটর অস্থি সন্ধি, কবজা সন্ধি। কবজাটা হচ্ছে মেনলি মনে রাখতে হবে, যেটা আমরা সব দিকে হচ্ছে গিয়ে মুভ করতে পারবো। আর এখন পূর্ণ সচলের মধ্যে আমরা এর আবার হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশনগুলো তো দেখতে হবে, বল ও কোটর সন্ধির মধ্যে কি কি হচ্ছে গিয়ে আছে।
বল্লকট সন্ধি আমরা যেমন সাইনোভিয়াল অস্থি সন্ধি, যেরকম হচ্ছে কাঁধ বা হচ্ছে উরু সন্ধি, কাঁধের যে আমরা শোল্ডার জয়েন্ট বলি, এটাতে আমরা হচ্ছে মোটামুটি চারদিকেই মুভ করতে পারি। এটা হচ্ছে আমাদের বল বা সকেট বলি, বা হচ্ছে বল বা হচ্ছে কোটর অস্থি সন্ধি, উদাহরণটা মনে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের কবজা সন্ধি বা হচ্ছে হিঞ্জ জয়েন্ট। এই যে অস্থি সন্ধির ইংলিশ নামগুলো হচ্ছে আমাদের একটু দেখে যেতে হবে, অনেক সময় বাংলা নামগুলো না বলি ইংলিশ নামগুলো হচ্ছে অবজেক্টিভে দিয়ে দেয়, যে ফিক্সড জয়েন্ট বা হচ্ছে গিয়ে ফ্রিলি মুভেবল জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, এরকমভাবে হচ্ছে বলে দেয়। যেমন হাতের কুনোই, জানো, আঙুল, এগুলো হচ্ছে আমাদের কবজা সন্ধি বা হচ্ছে হিঞ্জ জয়েন্ট। এই উদাহরণগুলো এই পুরো অস্থি সন্ধির টাইপটাই থাকে হচ্ছে আমাদের হচ্ছে উদাহরণগুলো হচ্ছে আমাদের আসে। সেকেন্ড হচ্ছে আমাদের পেশি, যে পেশির কাজ, এই কাজটা হচ্ছে আমাদের দুয়ে হচ্ছে গিয়ে আসে। পেশির কাজ কি, যে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে চলাফেরা সহায়তা করা, পেশিকে হাড়গুলোকে হচ্ছে গিয়ে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করা, আচ্ছাদন করা, এই সবগুলোই হচ্ছে আমাদের এই হচ্ছে পেশির কাজ, বা নির্দিষ্ট আকার গঠন করা, অঙ্গ চলাফেরা বা অঙ্গ বিন্যাসের ভারসাম্য রক্ষা করা। মূত্র ত্যাগ, পরিপাক মিলিয়ে মধ্যে দিয়ে খাদ্য বস্তু চলাচলের স্বয়ংক্রিয়তা হচ্ছে আমাদের পেশির মাধ্যমে করে। মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা, এটা হচ্ছে আমাদের গয়ে বা হচ্ছে ঘয়ে হচ্ছে গিয়ে আসে, যে হচ্ছে আমাদের কি কি ভূমিকা আছে। আমাদের কঙ্কালতন্ত্রটা হচ্ছে আমাদের দেহের কাঠামোটা হচ্ছে গিয়ে দেয়, যে হচ্ছে আমাদের দেহের আকৃতিটা কেমন হবে বা কাঠামোটা, মানে একটা যেরকম বাড়ি তৈরি করতে গেলে প্রথমে আমরা হচ্ছে ইট গাঁটি, মানে ইট হচ্ছে গাঁথতে হয়, সেরকম ভাবে হচ্ছে কঙ্কালটা হচ্ছে দিয়ে আমরা একটা শেপ বা আকার হচ্ছে গঠন করা হলো। এরপরে এটা মানে আমরা কিভাবে চলাফেরা করবো, আমাদের এই সব কিছু হচ্ছে গিয়ে আমাদের পেশির সাহায্যে আমরা হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকি। পেশি থাকে বলেই আমরা হচ্ছে গিয়ে হাত পা নড়াচড়া বা চলাফেরা করতে পারি। পেশি তো আমরা তিন প্রকার জানি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি বা হৃদপেশি। ঐচ্ছিক পেশি যেমন হাত পায়ের যে পেশিগুলো, যেগুলো আমরা ইচ্ছা মতো হচ্ছে মুভ করতে পারি, সেগুলো হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশির উদাহরণ। আর হৃদপেশি তো আমাদের হৃদপিণ্ডে যে স্পেশাল পেশি, সেটা হচ্ছে আমরা নড়াচড়া, এটা আমাদের কন্ট্রোলে থাকে না। আর অনৈচ্ছিক পেশি যেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে আমাদের স্বাধীনতাভাবে হচ্ছে চলবে না, যেরকম পাকস্থলীর পেশি বা হচ্ছে আমাদের মূত্রনালী বা মূত্রথলির যে হচ্ছে পেশিগুলো রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের হচ্ছে অনৈচ্ছিক পেশির উদাহরণ, যেগুলো হচ্ছে আমাদের কন্ট্রোলে না। তো পেশির সাহায্যে হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্রটা হচ্ছে গিয়ে পূর্ণতা, যেরকমভাবে কাঠামো দিয়ে দেওয়ার পর যখন আচ্ছাদন দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের পেশি দিয়ে থাকে, বা পেশির সহায়তার ফলেই হচ্ছে আমরা চলাফেরা বা হচ্ছে নাড়াচাড়া বা অন্যান্য সকল কাজ হচ্ছে গিয়ে আমরা করতে পারি। কারণ আমাদের যখন ব্রেইনে একটা স্নায়বিক উত্তেজনা যায়, তখন সেই হচ্ছে গিয়ে আমাদের যখন আমাদের সংবেদী মানে স্নায়ু, যেটা আমরা সমন্বয় চ্যাপ্টারে অলরেডি দেখেছি, সংবেদী স্নায়ু যখন আমাদের উদ্দীপনাটা হচ্ছে ব্রেইনে পাঠায়, ব্রেইন হচ্ছে সেটা হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে একটা হচ্ছে নির্দেশনা হচ্ছে আমাদের পেশিতে পাঠায়, তখনই পেশিটা হচ্ছে সংকোচন হয় বা প্রসারণ হয়, সম্পূর্ণ কাজই হচ্ছে পেশির সাহায্যে করা হয়। এর ফলেই আমরা হাঁটাচলা করতে পারি, বা হাত হচ্ছে আমরা ভাঁজ করতে পারি, বা হাত হচ্ছে সোজা করতে পারছি। যখন এই কাজটা শেষ হয়ে যায় বা উদ্দীপনাটা যখন শেষ হয়, তখনই হচ্ছে পেশিটা হচ্ছে শীতল হয়ে পড়ে বা হচ্ছে গিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসে। এরপরে হচ্ছে গিয়ে আমাদের আসবে যে টেন্ডন আর হচ্ছে লিগামেন্ট। টেন্ডন লিগামেন্ট হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এর হচ্ছে গিয়ে পার্থক্য বা হচ্ছে কখন কোনটা কোথায় লাগে, এই জিনিসগুলো আমাদের অবশ্যই হচ্ছে মনে রাখতে হবে। টেন্ডন বলে হচ্ছে যখন হচ্ছে এই যে মাংসপেশির দ্বার প্রান্ত একটু দড়ি বা রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির গায়ের সাথে যুক্ত হয়, এই শক্ত অংশকেই হচ্ছে টেন্ডন বলে। মাংসপেশির দ্বার প্রান্ত, দ্যাট মিন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে মাসেলের সাথে হচ্ছে টেন্ডনটা যুক্ত থাকে, যেটা শক্ত দড়ির মতো অংশ থাকে, যে হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে আমরা টেন্ডন বলি। টেন্ডন সহজে হচ্ছে ছেঁড়া যায় না, কারণ টেন্ডন হচ্ছে গিয়ে এটা শক্ত দড়ি টাইপের থাকে, যেটা মানে অন্যগুলো যেমন লিগামেন্ট ইজিলি হচ্ছে আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু টেন্ডন ক্ষতিগ্রস্ত হওয়াটা লিগামেন্টের চেয়ে একটু কঠিন। টেন্ডনে হচ্ছে গিয়ে ঘন শ্বেত তন্তুময় যোজক টিস্যু দিয়ে গঠিত, এটা আমাদের ইম্পর্টেন্ট, যে এখানে কেমন মানে কি থাকবে, আন্তঃকোষীয় বা ম্যাট্রিক শাখা প্রশাখাবিহীন শ্বেত তন্তু ছড়ানো থাকে, এটা আমাদের হচ্ছে গিয়ে মনে রাখতে হবে। এখানে গুচ্ছাকারে থাকবে বা পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে, এটা হচ্ছে আটিগুচ্ছ হয়ে থাকে বা বান্ডেল তৈরি করে, বা হচ্ছে আটিগুচ্ছভাবে হচ্ছে থাকে। আর এরপরে আসবে আমাদের হচ্ছে গিয়ে লিগামেন্ট, বা হচ্ছে গিয়ে যেটা আমরা বলছি আমাদের যেটা অস্থির সাথে অস্থি, যা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের সংযুক্ত থাকে। টেন্ডন থেকে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে অংশ, যে টেন্ডনের সাহায্যে হচ্ছে আমাদের পেশি বন্ধনী বা পেশি প্রান্তের সরু শক্ত অংশ অস্থির সাথে সংযুক্ত থাকে। অস্থি আবদ্ধ হয়ে দেহ কাঠামো গঠন, দৃঢ়তা দান বা অস্থি বন্ধনী গঠনে হচ্ছে এরা সাহায্য করে, বা হচ্ছে যান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলে। এই যে টেন্ডনের কাজটাকে, এটা আমাদের অনেক সময় হচ্ছে গিয়ে 2 নম্বরে আসে। টেন্ডন সম্পর্কে লিখো বা টেন্ডনের কাজ কি, সেটা হচ্ছে গিয়ে ব্যাখ্যা করাটা আমাদের 2-এ আসতে পারে। এখন আমাদের আসবে হচ্ছে লিগামেন্ট বা হচ্ছে অস্থি বন্ধনী, যে পাতলা কোমল অথচ দৃঢ় স্থিতিস্থাপক যে বন্ধনে দিয়ে অস্থির সাথে অস্থি পরস্পর হচ্ছে সংযুক্ত থাকে, তাকে আমরা অস্থি সন্ধি বা হচ্ছে
লিগামেন্ট বলি। এটা হচ্ছে কয়ে আসে। টেন্ডন কাকে বলে সেটাও হচ্ছে সেম কয়ে আসে। আর এর মধ্যে হচ্ছে লিগামেন্ট টেন্ডন ছিল হচ্ছে আমাদের হচ্ছে মানে শুধুমাত্র শ্বেততন্তু দিয়ে গঠিত, আর লিগামেন্ট হচ্ছে দুই ধরনের, শ্বেততন্তু এবং পীততন্তু, দুটি ধরনের ইলাস্টিক তন্তু দিয়ে গঠিত। আর এখানে সরু শাখা প্রশাখা বিষয় জাল মানে জালাকাকার হচ্ছে বিন্যস্ত থাকে, আর ওখানে ছিল আমাদের সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। কারণ টেন্ডন আর লিগামেন্টের পার্থক্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই 3 বা 2 অনেক সময় 4-এও দেখা যায় যে হচ্ছে চলে আসে। আর এটা টেন্ডন ছিল গুচ্ছাকারে থাকবে, আর হচ্ছে লিগামেন্ট হচ্ছে আলাদা আলাদাভাবে হচ্ছে গিয়ে অবস্থান করে। আর এখানে ইলাস্টিন নামক একটা প্রোটিন থাকে, এটা আমাদের হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে। আর লিগামেন্টের কাজ কি, লিগামেন্টের হাড়গুলো স্থানচ্যুত বা বিচ্যুত হয় না, লিগামেন্ট হচ্ছে কি হাড়কে আটকে রাখে। এইগুলো আমাদের হচ্ছে মাথায় অবশ্যই রাখতে হবে। উদাহরণও যে মানে আমাদের পার্থক্য যেরকম হচ্ছে কি আমরা সেম এখান থেকে লিখতে পারবো, বা হচ্ছে আমাদের গয়ে হচ্ছে অনেক সময় আসে যে লিগামেন্ট মানে এটা কি নির্দেশ করছে বা কোন অঙ্গটিকে বোঝানো হচ্ছে, কোন অংশটিকে বোঝানো, তখন বা লিগামেন্ট বা টেন্ডন হচ্ছে সম্পর্কে মানে আসে, যেটা হচ্ছে উদ্দীপকের গয়ে হচ্ছে গিয়ে চলে আসতে পারে। আর পার্থক্যটা অবশ্যই হচ্ছে আমাদের দেখতে হবে। এরপরে আসবে হচ্ছে আমাদের অস্থি সংক্রান্ত রোগ। অস্থি সংক্রান্ত রোগের মধ্যে মানে আমরা দুটো এখানে পড়বো, একটা হচ্ছে অস্টিওপোরোসিস, একটা হচ্ছে গিয়ে রিউম্যাটিক আর্থ্রাইটিস, বা হচ্ছে যেটাকে আমরা বাংলায় বাতজ্বর বলি। অস্টিওপোরোসিস হচ্ছে যেটা হচ্ছে মানে আমরা হাড়ের ক্ষয় বলি, যেটা হচ্ছে মানে আমাদের যখন বয়স হতে হতে মানে যখন হাড়গুলো হচ্ছে তার মানে হাড় তো গঠিত থাকে হচ্ছে ক্যালসিয়াম বা ভিটামিন ডি দিয়ে, একটা পর্যায়ে গিয়ে সেই ক্যালসিয়াম মানে যে আমাদের যে মানে সংস্থানটা হয় সেটা হচ্ছে কমে যায়, তখন হচ্ছে হাড়ের ক্ষয়টা শুরু হয়। এটা কেন শুরু হয়, যেমন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে যে তারা হচ্ছে স্মোকিং করে বা অ্যালকোহল ইনটেক করে বা স্টেরয়েডযুক্ত হচ্ছে গিয়ে মানে ওষুধপাতি হচ্ছে অনেক দীর্ঘদিন ধরে হচ্ছে খাচ্ছে, তাদের হচ্ছে এই সমস্যাটা হচ্ছে বেশি হয়। মেয়েদের ক্ষেত্রে মেনোপজ হওয়ার পরে হচ্ছে যেহেতু তখন হচ্ছে তাদের বিভিন্ন হচ্ছে গিয়ে হরমোনাল ইমব্যালেন্স হয় বা হরমোনগুলো অ্যাক্টিভিটি কমে যায়, তখন তাদের হচ্ছে ক্যালসিয়াম সংশ্লেষণটাও কমে যাবে, ভিটামিন ডিটাও হচ্ছে লেভেলটা কমে যায় বডিতে, তখন হচ্ছে হাড়ের ক্ষয়টা বেশি হয়। দেখা যায় 40 ঊর্ধ্ব সবারই কম বেশি হচ্ছে এই প্রবলেমটা হয়, যে হচ্ছে গিয়ে হাড়ের ক্ষয় হওয়া শুরু হয়। এর লক্ষণগুলো প্রথমেই থাকে যে কোমরে ব্যথা বা চলাফেরা করতে হচ্ছে গিয়ে একটু প্রবলেম হচ্ছে হয়, যে হচ্ছে উঠতে গেলে মানে বসা থেকে দাঁড়াতে গেলে হচ্ছে গিয়ে কোমরে ব্যথা পায়, যে হচ্ছে সহজে চলাফেরা করতে পারে না, হাত পায়ে গিঁঠে হচ্ছে ব্যথা হয়, অনুভব হয়, এরকম হচ্ছে সিমটমগুলো আমাদেরকে লক্ষণগুলো আসে। আর এর হচ্ছে প্রতিকার, এর প্রতিকার হচ্ছে গিয়ে আমাদের ভিটামিন বা ক্যালসিয়াম হচ্ছে কি গ্রহণ করতে হবে দৈনিক, যে একটা নির্দিষ্ট পরিমাণ ভিটামিন বা ক্যালসিয়াম আমাদের যদি দৈনিক হচ্ছে আমরা ইনটেক করি, তাহলে এটা থেকে আমরা মোটামুটি হচ্ছে গিয়ে মানে রেহাই পেতে পারবো। এটা কিন্তু এটা দিয়ে হচ্ছে আমাদের সৃজনশীলে আসে যে কোন রোগটা হচ্ছে ইন্ডিকেট করা হচ্ছে, যেরকম আগের চ্যাপ্টারগুলোতেও আমরা দেখেছি রেচন বা সমন্বয়, যে লক্ষণগুলো হচ্ছে যে কোনো রোগের মানে বুঝতে হলে লক্ষণগুলো সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে কি বলেছে, তাহলে আমরা বুঝতে পারবো এটা কোন রোগকে ইন্ডিকেট করছে, তাহলে আমরা সৃজনশীলটা খুব ভালোভাবে হচ্ছে অ্যান্সার করতে পারবো। এর জন্য হচ্ছে এই যে লক্ষণগুলা হচ্ছে মুখস্থ রাখতে হবে। এটা গয়েও আসে, ঘয়েও আসে, যে অস্থিগুলো ভঙ্গুর হয়ে যায়, ঘনত্ব কমতে থাকে, পেশির শক্তি কমতে থাকে, ব্যথা অনুভব হয়, অস্থিতে ব্যথা অনুভব হয়। আর রোগ নির্ণয় হচ্ছে আমরা হচ্ছে বোনস ডেন্সিটি যেটাকে বলি, যে বোনস ডেন্সিটি দিয়ে আমরা ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর লেভেলটা দেখে আমরা হচ্ছে বুঝতে পারি যে হচ্ছে আসলে মানে কি প্রবলেমের কারণে হচ্ছে কি ব্যথা অনুভব হচ্ছে। এক্ষেত্রে এমন কোনো উপসর্গ দেখা যায় না, এটা প্রথমেই হচ্ছে প্রাথমিক অবস্থা, এটা হচ্ছে আমরা বুঝতে পারি না, কারণ আমরা নর্মালি ব্যথা মনে করি, আচ্ছা ব্যথা হয়েছে একটু পরে কমে যাবে, হয়তো ভারী কাজ করছে বা এরকম আমাদের মানে রং কনসেপশন থাকে। এর প্রতিকার হচ্ছে কি 50 ঊর্ধ্ব পুরুষ ও মহিলাদের দৈনিক হচ্ছে 1200 মিলিগ্রাম হচ্ছে কি ক্যালসিয়াম গ্রহণ করা, ননিতোলা দুধ বা দুধ জাতীয় খাদ্যদ্রব্য গ্রহণ করা, বা কমলার রস, শাকসবজি, মানে যেসব খাবারে হচ্ছে ক্যালসিয়াম বা ভিটামিন ডি হচ্ছে থাকে সেগুলো হচ্ছে খাবার গ্রহণ করা। এরপর আর প্রতিরোধ হচ্ছে যেটা হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণে হচ্ছে সূর্যালোকে থাকবো, বা আগে থেকে ক্যালসিয়াম বা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার হচ্ছে গ্রহণ করব, আর ব্যায়াম করব, আঁশযুক্ত হচ্ছে খাবার গ্রহণ করা যায়। কারণ প্রতিরোধটা হচ্ছে আমাদের মানে গয়ে যদি বলে কি রোগের মানে কি রোগ নির্দেশ করছে, তাহলে হচ্ছে লক্ষণগুলো দিয়ে আমরা গয়ের প্রশ্নটা হচ্ছে অ্যান্সার করতে পারি। সেক্ষেত্রে ঘয়ে গিয়ে আমাদের বলে যেটা এই রোগ থেকে কিভাবে আমরা হচ্ছে প্রতিকার করতে পারি বা প্রতিরোধ করতে পারি, তখন আমাদের এই পয়েন্টগুলো বলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা হচ্ছে গেটে ব্যথা, তখন হচ্ছে আমাদের অস্থিতে প্রদাহ সৃষ্টি হয়, সেটাকেই আমরা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি। মানে হচ্ছে তখন হচ্ছে গিয়ে অস্থি সন্ধিগুলো ফুলে যাবে, গিটে ব্যথা হবে, জ্বর থাকে, অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে আমরা রিউমেটিক ফিভার বলি, জ্বর থাকে, এইগুলো হচ্ছে বা আমাদের হচ্ছে ইনফেকশন বা ইনফ্লামেশন যে সাইন সিমটমগুলো থাকে সবগুলোই হচ্ছে গিয়ে আমাদের এখানে দেখা যায়, যে ফুলে যাওয়া হচ্ছে দিয়ে তাপমাত্রা বেড়ে যাওয়া, অস্থিটার মধ্যে গরম হয়ে যাচ্ছে আমাদের অস্থি, বা গিটে ব্যথা অনুভবে, সবগুলোই হচ্ছে আমাদের এই রোগে থাকে, যে অস্থি সন্ধি বা গিটে হচ্ছে প্রদাহ বা ব্যথা হওয়া, অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যাওয়া, নাড়াতে কষ্ট হয়, গিট হচ্ছে ফুলে যায়।
লক্ষণগুলো আমাদের মনে রাখতে হবে। প্রতিকার হচ্ছে গিয়ে এইটা হচ্ছে সম্পূর্ণভাবে সারানো যায় না, কিন্তু হচ্ছে আমরা এটা কন্ট্রোলে রাখতে পারি, বা হচ্ছে গিয়ে মানে লক্ষণগুলো যাতে কম হয় সেটা হচ্ছে কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যেমন হচ্ছে আমরা ওষুধ খেতে পারি, সাথে হচ্ছে আমাদের এই যে গিটে হচ্ছে ব্যথা সেখানে হচ্ছে আমরা গরম ছ্যাঁক দিতে পারি, বা হচ্ছে নিয়মিত এক্সারসাইজের মাধ্যমে কিছু ব্যায়াম থাকে যেই হাড়গুলোতে হচ্ছে প্রদাহ সৃষ্টি, সেখানে আমরা কিছু ব্যায়াম করতে পারি রেগুলারলি, সেখানে হচ্ছে তাহলে এই রোগটা হচ্ছে কিছুটা কমে আসে, বা প্রতিকারটা হচ্ছে আমরা গ্রহণ করতে পারি। যে অত্যধিক ভারী কাজ থেকে বিরত থাকতে হবে, গিটে হচ্ছে কুসুম গরম পানি বা হচ্ছে ছ্যাঁক দেওয়া, অস্থি সন্ধি হচ্ছে ঠিক রাখতে হালকা ব্যায়াম করা, বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী হচ্ছে ওষুধ সেবন করা। এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যে টপিকগুলো এই চ্যাপ্টারে মোটামুটি যা আলোচনা করা হলো, তা থেকে আশা করি যে হচ্ছে আমরা চ্যাপ্টার সম্পর্কে একটা মোটামুটি কনসেপ্ট এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো সম্পর্কে বুঝতে পারলাম। আশা করি যে এখান থেকে এইভাবে পড়লে আমরা এই চ্যাপ্টারে ফুল মোটামুটি একটা পরীক্ষার জন্য হচ্ছে প্রিপারেশন হয়ে যাবে এবং সবগুলো প্রশ্ন আমরা হচ্ছে অ্যান্সার করতে পারবো। থ্যাংক ইউ।